হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আমি ভালোই আছি। আমি গণেশ চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, কার্যালয় উচ্চ বিদ্যালয়। আজকে আমি ভাঙ্গা ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে জ্যামিতি সম্পর্কে আলাপ আলোচনা করবো। তোমরা মনোযোগ সহকারে বিষয়গুলো খেয়াল করবে, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো আজকে জ্যামিতি পড়তে গিয়ে প্রথমেই আমাদের জ্যামিতির ইতিহাস সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তারপরে আমরা জ্যামিতির সম্পাদ্য, উপপাদ্য এই সংক্রান্ত বিষয়ে আমরা পড়ব। তো আজকে আমরা প্রথমে জ্যামিতি সম্পর্কে বলছি। জ্যা শব্দের অর্থ ভূমি, আর মিতি শব্দের অর্থ পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। তাহলে কি দাঁড়ালো? জ্যা শব্দের অর্থ ভূমি, মিতি শব্দের অর্থ পরিমাপ, জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। এখন এই জ্যামিতির প্রচলন প্রথম কোথায় হয়েছে? জ্যামিতির প্রচলন প্রথম হয়েছে মিশরে। মিশর দেশে প্রথম জ্যামিতির প্রচলন হয়। মিশরীয়রা জমি জরিপের কাজে জ্যামিতির বিভিন্ন বিষয় নিয়ে তারা মাপজোক করছেন। এখন এই জ্যামিতির দুইটা অংশ হয়, একটা হলো উপপাদ্য, একটা হলো সম্পাদ্য। আজকে আমরা থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল, ব্যবহারিক জ্যামিতি বলতে আমরা সম্পাদ্যই বুঝি। আমরা আজকে ব্যবহারিক প্র্যাকটিক্যাল জিওমেট্রি অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি নিয়ে আলাপ আলোচনা করব। এই প্র্যাকটিক্যাল জিওমেট্রি পড়তে গিয়ে আমাদের সপ্তম শ্রেণীতে যে সমস্যাগুলো আসবে সেগুলো আমরা আজকে সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে। তো আমাদের প্র্যাকটিক্যাল জিওমেট্রি মানে হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। এই ব্যবহারিক জ্যামিতি করতে গিয়ে আজকে আমাদের প্রথমেই আসছে ত্রিভুজ অঙ্কন। কি অঙ্কন? ত্রিভুজ অঙ্কন। একটা ত্রিভুজের সাধারণত 6টি অংশ থাকে। একটা ত্রিভুজের কয়টা অংশ থাকে? 6টা অংশ থাকে। 3টা কোণ এবং 3টি বাহু। 3টি কোণ এবং 3টি কি বলো? বাহু। এই জন্য ত্রিভুজকে আমরা মোটামুটি 6 ভাগে ভাগ করতে পারি। কোণ ভেদে 3 প্রকার, বাহু ভেদে 3 প্রকার। কোণ ভেদে কিরকম? যেমন সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। আর বাহু ভেদে 3 প্রকার কিরকম? সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এই হলো ত্রিভুজের কয়টা অংশ আমরা শিখলাম? ত্রিভুজের 6টা অংশ, 3টা কোণ এবং 3টা বাহু। তো আজকে আমরা ব্যবহারিক জ্যামিতি প্রথমে ত্রিভুজ অঙ্কন করা আমরা শিখব। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। তাহলে আমরা সমস্যাটি আমরা বোর্ডে লিখি। দেখো যে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। অর্থাৎ 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। সেক্ষেত্রে আমরা যদি বলি বাহুর দৈর্ঘ্য এ বি সি, বাহুর দৈর্ঘ্য কি বলো? এ বি সি। এই 3টি বাহু দিয়ে একটি কি আঁকতে হবে? ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো আমরা প্রথমে অঙ্কন করতে গিয়ে প্রথমে আমরা একটা সরল রেখা নেই। যে কোনো সরল রেখা নাম দেই বিডি। যে কোনো সরল রেখা নাম দেই কি বলো? বিডি। যে কোনো সরল রেখা বিডি নেই। যে কোনো সরল রেখা কি নেই? বিডি নেই। এখন এ এর সমান করে, কার সমান করে? এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। তাহলে আমাদের কাজের ধারা বা অঙ্কনের বিবরণ আমাদের কি হইতে পারে? যে কোনো সরল রেখা কি নেই বলো? বিডি নেই। এর সমান করে বিসি অংশ কেটে নেই। এখন বি কে কেন্দ্র করে বির সমান ব্যাসার্ধ নিয়ে একটি কি আঁকি? বৃত্তচাপ আঁকি। আবার সি কে কেন্দ্র করে সির সমান ব্যাসার্ধ নিয়ে একই পাশে আরো একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে কি করে? ছেদ করে। এখন আমরা এ বি কি করি? যোগ করি। এ সি কি করি? যোগ করি। তাহলে এটা বি, এটা সি। তাহলে আমরা সহজেই বলতে পারি এবিসি উদ্দিষ্ট কি বলো? ত্রিভুজ। এবিসি উদ্দিষ্ট কি? ত্রিভুজ। তাহলে কি তথ্য দিয়ে আমরা ত্রিভুজটি অঙ্কন করলাম? 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এই সম্পাদ্যটি করতে গিয়ে আমাদের 4টে তথ্য আমরা প্রকাশ করলাম। প্রথম প্রশ্নটাকে বলা যেতে পারে সাধারণ নির্বাচন। এটা হলো তথ্য। তথ্য থেকে আমরা একটা চিত্র অঙ্কন করছি। এরপর আমরা লিখতে হবে অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ আমরা বলছি যে কোনো সরল রেখা কি নেই? বিডি নেই। এ সমান করে বিসি অংশ কেটে নেই। বি এবং সি কে কেন্দ্র করে বি এবং সি এর ব্যাসার্ধ একই পাশে কয়টা বৃত্তচাপ আঁকি? 2টি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দু কি করে? ছেদ করে। এ বি যোগ করি, এ সি যোগ করি। তাহলে এ বি সি উদ্দিষ্ট কি বলো? ত্রিভুজ। তাহলে আমরা কি তথ্য দিয়ে ত্রিভুজটি অঙ্কন করলাম?
তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তবে তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলেই ত্রিভুজ অঙ্কন করা যাবে না। দুই বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু থেকে কি হতে বড় হইতে হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে কি হতে হবে বড় হইতে হবে। যেমন আমরা যদি বলি একটা বাহু 1, একটা বাহু 2, একটা বাহু 3, এই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ 1 এবং 2 যোগ করলে 1 এবং 2 যোগ করলে অবশ্যই 3 এর থেকে বড় হইতে হবে। কারণ ত্রিভুজের ধর্ম বলছে দুই বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু থেকে কি হইতে হবে বড় হইতে হবে। তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলেই ত্রিভুজ আঁকা যাবে না। সেই ক্ষেত্রে একটু কন্ডিশন আছে, বাহুগুলোর দৈর্ঘ্য ছোট বড় হইতে হবে। তো আমাদের তথ্য ছিল তিনটি বাহু এ বি সি, সেই দিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করছি। তোমরা প্রথমেই তথ্যের চিত্র নিবা, তারপরে চিত্র অঙ্কন করবা, তারপরে অঙ্কনের বিবরণ লিখবা। বাসার থেকে জিনিসটা কম্পাস ব্যবহার করে, যেহেতু এটা ব্যবহারিক জ্যামিতি, কম্পাস ব্যবহার করে কাজটি সম্পন্ন করে আনবে, তাহলে তোমরা সহজেই জিনিসটা ধারণা লাভ করবে। তাহলে খেয়াল করো, আমরা আরো একটা সমস্যা বোর্ডে লিখে ফেলছি যে দুটি বাহু অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। অর্থাৎ দুইটি বাহু আর একটা কোণ দেওয়া থাকলেও ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব। সেই ক্ষেত্রে আমরা তথ্যে আমরা বলছি দুইটা বাহু এ এবং বি এবং অন্তর্ভুক্ত কোণ সি। দুইটা বাহু এ এবং বি অন্তর্ভুক্ত কোণ কি বলো? সি। এই তথ্য দিয়ে আমরা ত্রিভুজটি কি করব? অঙ্কন করব। আমরা অঙ্কনের বিবরণের শুরুতেই যে কোনো একটা সরলরেখা নেই, যে কোনো সরলরেখা নাম দেই বিএস। যে কোনো সরলরেখা কি নেই বলো? বিএস। যে কোনো সরলরেখা বিএস এর সমান করে বিসি অংশ কেটে দেই। এর সমান করে বিসি অংশ কি করি? কেটে দেই। আমরা বিবিন্দুতে কোনটাতে আমরা x না বলে c বলি, কারণ c অক্ষর দিয়ে ফেলাইছি। বিবিন্দুতে x কোণের সমান করে যদি আমরা একটা কোণ আঁকি, এইটা সমান করে এই যে একটা কোণ এঁকে দিলাম। এটা কোন কোণের সমান করে? x কোণের সমান করে। x কোণের সমান করে কোণ আঁকলাম। কোন কোণ বলো? c b a। c b a কোন কোণের সমান করে? x কোণের সমান করে। কোন বিন্দুতে? b বিন্দুতে। x কোণের সমান করে b বিন্দুতে c b a আঁকি। এখন b এর সমান করে ab অংশ কেটে দিই। b এর সমান করে ab অংশ কেটে দিই। এখন ac কি করি? যোগ করি। তাহলে abc উদ্দিষ্ট কি বলো? ত্রিভুজ। abc উদ্দিষ্ট কি দাঁড়ালো? ত্রিভুজ। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? যে দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ। দুইটি বাহু এদের কি বলো? অন্তর্ভুক্ত কোণ। আমরা দুইটি বাহু নিছি a এবং b, অন্তর্ভুক্ত কোণ নিছি x। অন্তর্ভুক্ত কোণটা কি? যে বাহু দুটির ভিতরের কোণ। এই যে একটা বাহু আর এই যে একটা বাহু, তার মাঝখানে যে কোণ, এটাই হলো অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমাদের তথ্য ছিল দুইটি বাহু a এবং b, অন্তর্ভুক্ত কোণ x, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। আমরা অঙ্কনের বিবরণে বলছি যে কোনো সরলরেখা কিনেই BC এর সমান করে BC অংশ কাটি। b বিন্দুতে x কোণের সমান করে CBA কাটি। এরপরে b এর সমান করে AB অংশ কাটি। AC কি করি? যোগ করি। তাহলে ছিল ABC উদ্দিষ্ট ত্রিভুজ। ABC উদ্দিষ্ট কি বলো? ত্রিভুজ। যেহেতু এটা ব্যবহারিক জ্যামিতি, এটা অবশ্যই অঙ্কন করতে হবে কিসের সাহায্যে? আমাদের ইনস্ট্রুমেন্ট যে বক্স আছে, সেই বক্সের সাহায্যে, জ্যামিতি বক্সের সাহায্যে অঙ্কন করতে হবে। এই অঙ্কন করতে গিয়ে আমাদের পেন্সিল, কম্পাস, রাবার এগুলো ব্যবহার করতে হবে। কোনো ক্রমে আমাদের হাতে করা যাবে না, যেহেতু আমাদের হোয়াইট বোর্ডের সমস্যা, এই জন্য আমরা হাতে বুঝেছি। তোমরা বাসার থেকে জ্যামিতি বক্স ব্যবহার করে প্রথমে তথ্য নিবে, তারপরে চিত্র অঙ্কন করবে, তারপরে বিশ্লেষণ লিখবে, তারপরে অঙ্কনের বিবরণ এইভাবে করে কাজটি করে এনে আমাকে দেখাবে। তাহলে দেখো, আমরা বোর্ডে আরো একটা সমস্যা লিখেছি যে একটি বাহু ও সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। কয়টা বাহু বলো? একটি বাহু আর দুইটি কোণ। একটি বাহু আর দুইটা কোণ। তোমরা একটু লক্ষ্য করো যে আসলে মূল জিনিসটা ঘুরে ফিরে একই ধরনের কথাবার্তা আসছে। প্রথমে ছিল তিনটে বাহু, তারপরে ছিল দুইটি বাহু একটি কোণ, এখন আসছে একটি বাহু দুইটি কোণ। অর্থাৎ তথ্য কিন্তু তিনটি করে থাকতেছে, প্রত্যেকটা জ্যামিতিতে তিনটি করে তথ্য থাকতেছে। তারই আলোকে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে দেখাইছি।
আমাদের এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে একটি বাহু আর সংলগ্ন কয়টা কোণ? দুইটা কোণ। একটি বাহু আর সংলগ্ন কয়টা কোণ বলো? দুইটা কোণ। আমাদের ত্রিভুজের কয়টা অংশ ছিল? ত্রিভুজে ছিল 6টা অংশ। আমরা 3টা অংশ দিয়ে আমরা ত্রিভুজগুলো অঙ্কন করতেছি। তো আমাদের তথ্য থেকে আমরা পাইছি একটি বাহু। কয়টা বাহু বলো? একটি বাহু। আমরা ধরে নিলাম বাহুটা হচ্ছে এই। আর সংলগ্ন কয়টা কোণ? দুইটা কোণ। আমরা ধরে নিলাম একটা কোণ x, একটা কোণ y। একটা কোণ x, একটা কোণ y। এই হলো তথ্য। আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নের কথা এরকম বলতে পারে যে তথ্যগুলোকে চিত্রে প্রকাশ করো। এই তথ্যগুলোকে কিসে প্রকাশ করো? চিত্রে প্রকাশ করো। সেক্ষেত্রে এইটুকু আমাদের অ্যানসার হয়ে যাবে যে একটি বাহু, এই যে a হচ্ছে একটি বাহু, সংলগ্ন কয়টা কোণ? দুইটা কোণ, x এবং y হচ্ছে দুইটা কোণ। এই তথ্য দিয়ে আমরা ত্রিভুজটি কি করব? অঙ্কন করব। তো অঙ্কন আমরা শুরু করি। যে কোনো সরলরেখা কি নেই? BH নেই। যে কোনো সরলরেখা কি নেই বলো? BH নেই। এটা আমরা অঙ্কনে বিবরণে দিব। যে কোনো সরলরেখা BH নেই। আমরা a এর সমান করে, কার সমান করে? a এর সমান করে BC অংশ কেটে নেই। a এর সমান করে কি অংশ কেটে নেই? BC অংশ কেটে নেই। এখন B বিন্দুতে x কোণের সমান করে, কোণের সমান কোণ অঙ্কন আমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছি। সেই জিনিসটি আমরা পুনরাবৃত্তি করব। প্রথমে x এ বসে একটা কোণ করবা, ওই জায়গায় b তে বসে করবা। এই মাঝখানের এই মাপটা নিয়ে এই জায়গা থেকে এইভাবে এই জায়গার নাম দিলাম a। তাহলে কথাটা কি হবে যে b বিন্দুতে x কোণের সমান করে, b বিন্দুতে কোন কোণের সমান করে? x কোণের সমান করে CBF অঙ্কন করি। CBF কোণ অঙ্কন করি। কোন বিন্দুতে? b বিন্দুতে। কোন কোণের সমান করে? x কোণের সমান করে। এখন একইভাবে c বিন্দুতে y কোণের সমান করি। এই c বিন্দুতে কোন কোণের সমান করি? y কোণের সমান করি। y কোণের সমান করে BCER। এটা কোন কোণের সমান করে? y কোণের সমান করে। কোন বিন্দুতে? c বিন্দুতে। তাহলে সর্বশেষ BF এবং CE পরস্পর এই বিন্দু কি করে? ছেদ করে। তাহলে তথ্য দিয়ে ABC উদ্দেশ্য কি বলো? ত্রিভুজ। ABC উদ্দেশ্য কি? ত্রিভুজ। আমাদের তথ্য কি ছিল? যে একটা বাহু আর দুইটা কোণ। আমাদের একটি বাহু হচ্ছে, দুইটা কোণ হচ্ছে সংলগ্ন দুটি কোণ, একটা x, এক বাহু সংলগ্ন কোণ, একটা x, একটা y। এই তথ্য দিয়ে ABC উদ্দেশ্য কি বলো? ত্রিভুজ। তাহলে আমরা সহজেই চিত্রটি অঙ্কন করতে পারলাম। আমাদের আবার আমরা বলছি প্রশ্ন ছিল একটি বাহু সংলগ্ন দুটি কোণ। আমরা একটি বাহু নিছি, সংলগ্ন দুটি কোণ নিছি x y। আমরা অঙ্কনে বিবরণে বলছি যে কোনো সরলরেখা BH নেই, a এর সমান করে BC অংশ কাটি, b বিন্দুতে x কোণের সমান করে CBF অঙ্কন করি, c বিন্দুতে y কোণের সমান করে BCE অঙ্কন করি। BF রেখা এবং C রেখা পরস্পর এই বিন্দুতে কি করে? ছেদ করে। তাহলে আমরা বলছি ABC উদ্দেশ্য কি বলো? ত্রিভুজ। তাহলে আমরা এই পর্যন্ত ছেলেমেয়েরা এই পর্যন্ত আমরা তিনটা ব্যবহারিক জ্যামিতি আমরা অঙ্কন করে ফেলছি। প্রথমে ছিল তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে। পরবর্তীতে ছিল একটি বাহু এবং দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ। আর এখন আমরা আঁকলাম একটি বাহু এবং সংলগ্ন দুইটি কোণ। এই তথ্য দিয়ে আমরা ত্রিভুজটি অঙ্কন করলাম। তাহলে আমরা আরো একটি সমস্যা দেখো বোর্ডে লিখে ফেলছি যে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। এতক্ষণ আমরা স্পেসিফিক নির্দিষ্ট করে কোনো ত্রিভুজ বলি নাই। এই প্রথম এসে আমরা বলছি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এতক্ষণ আমরা বলছি ত্রিভুজ অঙ্কন করো। এখন নির্দিষ্ট করে বলছি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলেই তোমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা থাকতে হবে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ কি কোণ বলো? সমকোণ। অর্থাৎ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 100 কত ডিগ্রি? 180 ডিগ্রি। সেই ক্ষেত্রে একটি কোণ 90 হইতে হবে, বাদ বাকি অপর দুটি কোণের যোগ করা হবে কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এটা হলো সমকোণী ত্রিভুজ। তো আমাদের তথ্যে বলছে একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। যে সমকোণী ত্রিভুজে কি দেওয়া আছে? অতিভুজ দেওয়া আছে। কারণ সমকোণী ত্রিভুজের তিনটা তথ্য থাকে, একটা হলো অতিভুজ, একটা হলো লম্ব, একটা হলো ভূমি। একটা হলো অতিভুজ, একটা হলো লম্ব, একটা হলো কি বলো? ভূমি। তো আমাদের তথ্যে বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজ আমরা বলি এ হচ্ছে অতিভুজ।
সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে কি বলো a, আর অপর একটি বাহু আমরা b ধরে নেই, যে অপর একটি বাহু হচ্ছে b। তাহলে এই হলো তথ্য যে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে a, অপর একটি বাহু হচ্ছে b। এই তথ্য দিয়ে আমরা ত্রিভুজটি অঙ্কন করতে চাই। তো এখন আমরা অঙ্কন শুরু করি। যে কোনো সরলরেখা কিনে BAC, যে কোনো সরলরেখা কিনে BAC। এখন সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে অবশ্যই লম্ব অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? লম্ব অঙ্কন করতে হবে। লম্ব অঙ্কন করতে গেলে B বিন্দুতে লম্ব করতে গেলে এভাবে একটা কোণ করতে হয়, সেই জায়গা বৃত্তচাপের সাহায্যে লম্ব অঙ্কন করতে হয়। এই হলো তোমার B বিন্দুতে আমরা লম্ব এঁকে ফেললাম BL। তাহলে সহজেই আমরা B বিন্দুতে কি লম্ব আঁকলাম বলো? BL। এই পর্যন্ত কাজের ধারা যদি আমরা হিসাব করি, আমরা আসলে কি করছি? আমরা যে কোনো সরলরেখা নিচ্ছি, নাম হলো BH। তারপরে B বিন্দুতে BL দিয়ে আসছি, লম্ব অঙ্কন করছি। তাহলে আমাদের এই কোণটা B যে কোণ হইছে, এই একটা কোণ হইছে, এই কোণটা লম্ব আকার কারণে এই কোণটা কি হইছে? সমকোণ হইছে। কি হইছে বলো? সমকোণ হয়েছে। এখন আমরা পরবর্তী অংশটা অঙ্কন করতে চাই। যেমন আমরা যদি বলি b সমান করে BC অংশ কি করি? কেটে দিই। b সমান করে BC অংশ কেটে দিই। এখন c কে কেন্দ্র করে a এর সমান ব্যাসার্ধ নিয়ে c কে কেন্দ্র করে ভাবে a এর সমান ব্যাসার্ধ নিয়ে c কে কেন্দ্র করে একটি কি আঁকি বলো? বৃত্তচাপ আঁকি। c কে কেন্দ্র করে a এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি কি আঁকি? বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি BL কে a বিন্দুতে কি করে? ছেদ করে। এখন আমরা AC কি করি বলো? AC কি করি? যোগ করি। তাহলে এই যে a, এটা হলো অতিভুজ। এটা হলো কি বলো? অতিভুজ। আর B হচ্ছে ভূমি, আর AB হচ্ছে লম্ব। তাহলে আমাদের তথ্য দিয়ে ABC উদ্দিষ্ট সমকোণী ত্রিভুজ। ABC উদ্দিষ্ট কি বলো? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এই সম্পাদ্যটি অঙ্কন করতে গিয়ে আমরা কি পাইছি? যে সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ সমকোণ মানে কয় ডিগ্রি? 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা যায় সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের কি তথ্য দেওয়া ছিল? অতিভুজ দেওয়া ছিল আর অপর একটি বাহু দেওয়া ছিল। আমরা অতিভুজ A ধরছি, অপর বাহু B ধরছি। যে কোনো সরলরেখা কি নিচ্ছি বলো? BH। এরপরে আমরা বলছি যে B বিন্দুতে BL কি আঁকছি? লম্ব আঁকছি। কারণ সমকোণী ত্রিভুজ আঁকতে হলে অবশ্যই কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে। এরপরে আমরা B সমান করে কার সমান করে? B সমান করে BC অংশ কেটে দিচ্ছি। C কে কেন্দ্র করে A সমান রাখার জন্য একটি কি আছে? বৃত্তচাপ আঁকছি। বৃত্তচাপটি BL কে A বিন্দুতে কি করছে? ছেদ করছে। তাহলে AC যোগ করি। তাহলে তথ্য দিয়ে ABC উদ্দিষ্ট কি ত্রিভুজ বলো? সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা আজকে ভালো করে খেয়াল করো, আমরা আজকে এই ব্যবহারিক জ্যামিতি পড়তে গিয়ে আমরা কি কি শিখেছি? আমরা শিখেছি যে একটা ত্রিভুজে তিনটি বাহু দেওয়া থাকলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব। আরো আমরা শিখেছি যে দুইটি বাহু একটি কোণ দেওয়া থাকলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব। একটি বাহু দুইটি কোণ দেওয়া থাকলেও ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। সর্বশেষ আমরা শিখছি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যেখানে তথ্য দেওয়া ছিল অতিভুজ এবং অপর একটি বাহু। অতিভুজ এবং অপর একটি কি বলো? বাহু। এই দিয়ে আমরা সে ব্যবহারিক জ্যামিতি, 4টে ব্যবহারিক জ্যামিতি আমরা করেছি। তোমরা বাসায় ইনস্ট্রুমেন্ট বক্স অথবা জ্যামিতি বক্স ব্যবহার করে সম্পাদ্য 4টি অঙ্কন করবে। প্রথমে চিত্র প্রশ্ন লিখবে, তারপরে তথ্য দিবে, তারপরে অঙ্কনের চিত্র আসবে, তারপরে অঙ্কনের বিবরণ দিবে। এভাবে সিরিয়ালি পর্যায়ক্রমে 4টি কাজ তোমরা বাসা থেকে করে আসবে। আর আমরা প্রাথমিক ধারণা হিসেবে আমরা বলছিলাম যে শব্দের অর্থ ভূমি, মিতি শব্দের অর্থ পরিমাপ, জ্যামিতি শব্দের অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। জ্যামিতিতে আমাদের এই বইতে জ্যামিতির দুইটা অংশ আছে। একটা হলো থিওরিটিক্যাল অর্থাৎ তাত্ত্বিক মানে প্রমাণ নির্ভর, এটা হচ্ছে উপপাদ্য। আর আমরা বলছিলাম প্র্যাকটিক্যাল জ্যামিতি মানে সম্পাদ্য, এটা হলো চিত্র নির্ভর। সুতরাং এটা চিত্রগুলো অবশ্যই জ্যামিতি বক্স ব্যবহার করে অঙ্কন করতে হয়। এর আলোকে তোমরা আজকে আমরা 4টে সম্পাদ্য আমরা শেষ করে ফেলছি। তোমরা যদি মনোযোগ সহকারে শুনে থাকো তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। সর্বশেষ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি।